নমস্কার, আমি তিথি। সোনোস্ক্যান এয়ারের স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টির সাথে আপনারা আপনাদের প্রতিদিনের জীবনকে রিলেট করতে পারবেন, কারণ তার সাথে টেনশন বা চাপ এই দুটো কথা ওতপ্রোতভাবে জড়িত। আজ আমরা আলোচনা করব হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। আজ আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অভিজ্ঞ ফিজিশিয়ান ডক্টর অতনু আচার্য। আমাদের স্টুডিওয়ে আপনাকে স্বাগত স্যার। স্যার, আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা শুনেই আপনি বুঝতে পারছেন যে টেনশন এবং চাপ এর সাথে কতটা যুক্ত রয়েছে। তো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটা আসলে কি? আচ্ছা, এটা প্রথমেই বলি যে প্রায় রোজকার অসুখ এবং একেবারেই অবজ্ঞা করার মতো অসুখ নয়। খুব বেশি পরিমাণ হয়, প্রচুর লোকের হয় এবং প্রায় ঘরে ঘরেই দেখা যায়। সেই হিসেবে আমরা কিন্তু সকলেই এই উচ্চ রক্তচাপ অসুখটা বা হাইপারটেনশন একে আমরা একটু অবহেলার চোখে দেখি। কিন্তু আমরা এখন যে আলোচনাগুলো করব তাতে ক্রমাগত এটা বোঝানোর চেষ্টা করব যে উচ্চ রক্তচাপ থেকে কিন্তু মারাত্মক এমার্জেন্সি এবং কিছু ক্রনিক অসুখও হতে পারে। সুতরাং অবহেলা করার মতো অসুখ একেবারেই নয়। উচ্চ রক্তচাপ হয়েছে মানেই এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং যথাযথভাবে চিকিৎসা করতে হবে। উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি সেটা বোঝানোর জন্য আমি সবার আগে এসিসি মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের লেটেস্ট যে গাইডলাইনটা সেটা আগে বলি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে কারো প্রেশার, আমরা উপরের প্রেশারটাকে সিস্টোলিক প্রেশার বলি, নিচের প্রেশারটাকে ডায়াস্টোলিক প্রেশার বলি। কারো উপরের প্রেশার যদি 120 নিচে থাকে তাহলে তাকে আমরা বলি তার নর্মাল বিপি, অর্থাৎ তার রক্তচাপ স্বাভাবিক। 120 থেকে 129 এবং ডায়াস্টোলিক বিপি 80, এদেরকে আমরা বলবো যে এলিভেটেড বিপি। আপনার বিপিটা কিন্তু একটু বেশি আছে, আপনাকে একটু নজর দিতে হবে, একটু খাওয়া দাওয়া সংযম করতে হবে, একটু নিয়ম মেনে চলতে হবে। আর 130 থেকে 139 এবং 80 থেকে 89 এই রেঞ্জে যারা পড়বেন তাদেরকে আমরা বলবো স্টেজ 1 হাইপারটেনশন, এবং 140-এর উপরে এবং 90-এর উপরে যারা পড়বেন তাদেরকে বলা হবে স্টেজ 2 হাইপারটেনশন। এক্ষেত্রে বিশেষ করে বুঝতে হবে যে সিস্টোলিক বা ডায়াস্টোলিক কোনো একটা বিপি যদি বেশি হয় তাহলেই কিন্তু তাকে আমরা হাইপারটেনসিভ বলবো। অর্থাৎ কারো সিস্টোলিক বিপি 130 হলো কিন্তু ডায়াস্টোলিক বিপি 100 হলো, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা হাইপারটেনসিভ বলবো। এখন এই হলো মোটামুটিভাবে হাইপারটেনশনের শ্রেণীবিন্যাস। এবার আমাদেরকে জানতে হবে যে হাইপারটেনশন কেন হয় এবং মোটামুটি কত প্রকারের। দেখুন, মোটামুটি আমরা হাইপারটেনশনকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, অর্থাৎ যেগুলো বয়সের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন হয় এবং দেখা যায় যে বয়স্ক লোকেদের ক্ষেত্রেই হয়, এবং সেগুলোর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট কারণ পাওয়া যায় না। একমাত্র অ্যাথেরোস্ক্লেরোটিক যে সমস্ত পরিবর্তনগুলো আমাদের আছে, যেমন আমাদের ধমনীগুলো শক্ত হয়ে, ধমনীর দেয়ালগুলো শক্ত হয়ে যাওয়া বা হার্টের কিছু গঠনগত পরিবর্তন হওয়া, এগুলো ছাড়া আমরা মোটামুটি এসেনশিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো কারণ বের করতে পারিনি। কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে দুটো অ্যাসপেক্টে। একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন এবং মেনলি ইয়াং হাইপারটেনসিভ। সেকেন্ডারি হাইপারটেনশনের মানে হচ্ছে যে ক্ষেত্রে প্রেশার হওয়ার কোনো নির্দিষ্ট কারণ আছে। সেটা কোনো হরমোনাল অসুখ হতে পারে, ফিওক্রোমোসাইটোমা, প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, এ বাদে আবার কোনো থাইরয়েডের ডিসঅর্ডার
সেগুলো হতে পারে। আবার রুগীর কিছু ওষুধ খাওয়ার জন্যও হতে পারে। সেই জন্য এই যে সেকেন্ডারি হাইপারটেনশন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কারণ খুঁজতে হবে, এস্টাবলিশ করতে হবে। অনেক সময় কিডনির যে আর্টারি থাকে, ধমনী থাকে, সেখানে কিছু স্টেনোসিস থাকে, অর্থাৎ রক্ত চলাচলে ব্যাহত হয়। সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন হতে পারে। সেই জন্য সেকেন্ডারি হাইপারটেনশন আমাদেরকে কারণ এস্টাবলিশ করতে হবে, তখনই আমরা তাকে সেকেন্ডারি হাইপারটেনশন বলবো। আর প্রাইমারি হাইপারটেনশন তো আলোচনা করা হলো। মোটামুটি এই দুই প্রকার হাইপারটেনশন। এবং যখনই কোনো ইয়াং লোক আপনার কাছে আসবে, বিশেষত যার বয়স 30-এর নিচে, হাই প্রেশার নিয়ে, তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে এবং এই সেকেন্ডারি হাইপারটেনশনের কারণগুলোকে সবার আগে রুল আউট করতে হবে। স্যার, আমরা এর হাইপারটেনশনের সংজ্ঞা এবং কি কারণে হাইপারটেনশন হয়ে থাকে এই পুরো বিষয়টা জানলাম, কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা যেরকম দেখে থাকি কিছু লক্ষণ দেখা যায়, হাইপারটেনশনের ক্ষেত্রে কিভাবে ধরা পড়ে এই রোগটা? হ্যাঁ, এইটা একটা খুব বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইপারটেনশন, দেখুন, এটা একটা অদ্ভুত ব্যাপার যে অনেক লোকের মধ্যে হাই প্রেশার হয়ে থাকে, কিন্তু আমরা সিমটম বলতে যা বুঝি সে কিন্তু সেটা অনুভব করে না। এই সমস্ত রুগীদের বেশিরভাগই আমরা যারা ফিজিশিয়ান, তারা আমাদের কাছে যে কোনো কারণের জন্যই রুগী আসুক, আমরা একটু প্রেশারটা চেক করে দেখি, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এরকমও আমরা বহু রুগীর দেখেছি যে আপনার তো প্রেশারটা হাই। ও তাই নাকি ডাক্তারবাবু, আমি তো বুঝতে পারিনি। তো এইটা একটা হয়, অর্থাৎ এটাকে বলা হয় অফিস স্ক্রিনিং মেথডে আপনার বিপি হাইপারটেনশন ডিটেক্টেড হলো। কারো কারো আবার ডেফিনিট সিমটম থাকে, যেমন ধরুন সে বলল যে আমার মাথা ঘুরছে, বুক ধড়ফড় করছে, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, একতলা দোতলা সিঁড়ি ভাঙলে বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসের অসুবিধে হচ্ছে, বা অসম্ভব মাথা ব্যথা করছে, বা চোখে কম দেখছি, আবছা দেখছি। এগুলো কিন্তু মোটামুটিভাবে যদি এই সমস্ত সিমটম রুগী বলে, তখন আমাদের প্রথম রুল আউট করতে হয় যে whether the patient is hypertensive or not. সুতরাং ধরা যেতে পারে যে এগুলোই মোটামুটিভাবে হাইপারটেনশনের সিমটম। তবে আমি যেটা বললাম, একটা বড় অংশের রুগী কিন্তু অ্যাসিমটমেটিক থাকে, অর্থাৎ তাদের সেরকম কিছু থাকে না, ডাক্তারবাবুর চেম্বারে এসে সেটা ধরা পড়ে। স্যার, তার মানে আমরা এটাই বুঝলাম যে ডাক্তারের চেম্বারে এসেই এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সাধারণত ধরা পড়ে। বা কেউ হয়তো বাড়িতে মাপলো, আজকাল বাড়িতেও মাপা হয়, যেটাকে আমরা হোম বিপি মনিটরিং বলি। আমরা ফিজিশিয়ানরা খুব এনকারেজ করি একে, যে আজকাল অসিলোমেট্রি মেথডে আপনি ডিজিটাল বিপি, যেটাকে সাধারণ ভাষায় বলা হয়, সেটি একটি ঘরে রাখতে পারেন এবং নিয়ম করে পরিবারের সদস্যদের বিপি চেক করতে পারেন। সেটা যদি হয়, সেটা নিয়ে অনেকে আসে যে ডাক্তার আমরা চেক করে দেখেছি ওনার প্রেশারটা হাই। সেটাও একটা মেথড, যেটাকে হোম বিপি মনিটরিং বলা হয়। এই ধরা পড়ার পর আপনারা কি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে রোগীকে নিয়ে যান? হ্যাঁ, দেখুন, প্রথম যদি ধরা হয়, আমি আপনাকে এই ব্যাপারে কোনো বইয়ের গাইডলাইন না দিয়ে, যা আমরা চেম্বারে করে থাকি সেই প্র্যাকটিক্যাল গাইডলাইন দেব। কেননা যে বইয়ের গাইডলাইনগুলো, সেগুলো সবই ওয়েস্টার্নাইজড কান্ট্রির উপরে, তার সঙ্গে আমাদের ভারতবর্ষের কিছু ফারাক আছে। এক্ষেত্রে প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে প্রেশার একদিন আপনার চেম্বারে বেশি থাকলে আইডিয়ালি তাকে সঙ্গে সঙ্গে প্রেশার ওষুধ দেওয়া হয় না। কিন্তু আমাদের সেটআপে তাকে যদি আবার বলা হয় যে আপনি কিন্তু কালকে আসবেন, কালকে আমি মেপে দেখব, অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা প্রেশারের ওষুধ চালু করি এবং রুগীকে বলি বাড়িতে প্রেশারটা মাপতে, যেটা আমি বললাম হোম বিপি মনিটরিং এখন খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেক্ষেত্রে যদি তার প্রেশারের কোনো পরিবর্তন হয়, অর্থাৎ তার প্রেশার খুব কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, বা রুগীর কোনো অসুবিধা হতে পারে, তাহলে কিন্তু আমরা তৎক্ষণাৎ রুগীকে ডাকি। সুতরাং যদিও বইতে লেখা থাকে যে সামান্য বিপির ক্ষেত্রে ওষুধ না দিয়ে রুগীকে খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাসে আনা, মেনলি আমরা এই প্রসঙ্গে আসব, সেটা হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, যেটাকে ড্যাশ ডায়েট বলে।
সেটা করা, খাদ্যে লবণের পরিমাণ কমানো, ওজন কমানো এবং 30 মিনিট মতো হাঁটা এবং প্রাণায়াম, যোগা এগুলো করা, এগুলোতে এনকারেজ করা উচিত। করে যদি তাকে 3-4 সপ্তাহের মধ্যে তার দেখা যায় যে তার প্রেশারে কোনো পরিবর্তন হলো না, তখন ওষুধ চালু করা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই নিয়মটা ফলো করতে পারি না। যাদের মোটামুটি 140-এর উপরে বা এদিকে 90-এর উপরে প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে মোটামুটি আমরা আমাদের চেম্বারে ওষুধ দেওয়ার চেষ্টা করি এবং তার সঙ্গে এটাও আমরা বলে দিই যে আপনাকে কিন্তু প্রেশারটা ভালো মতো বাড়িতে মনিটরিং করতে হবে এবং যেগুলো আমি বললাম সেগুলো পালন করে চলতে হবে। অর্থাৎ হাইপারটেনশনের সঙ্গে ওষুধ যেমন একটা ফ্যাক্টর, তার সঙ্গে জীবনশৈলীর পরিবর্তনটাও একটা বড় ফ্যাক্টর। সুতরাং সেইগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। যেমন নুন খাওয়া কমাতে হবে। তো নুন খেলে, নুন কম খেলে 1.5 গ্রাম মতো নুন কম খেলে প্রায় 5-6 মিলিমিটার বিপি কমে যায়। ওজন 1 কেজি ওজন কমালে 1 মিলিমিটার মতো সিস্টোলিক বিপি কমে যায়, এগুলো দেখা গেছে। তো তার সঙ্গে প্রাণায়াম, যোগা, তার সঙ্গে 30 মিনিট হাঁটা এবং ড্যাশ ডায়েট যেটা বললাম, এটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু ওষুধের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ ওষুধের দরকার হয় না। এক্ষেত্রে ফিজিশিয়ানের আরেকটা বড় কর্তব্য হলো যে বেশ কিছু পরীক্ষা রোগীকে কিন্তু অ্যাডভাইস করা। আপনি শুধু একজন পেশেন্ট আসলো আপনার কাছে, আপনি একটা ওষুধ লিখে দিয়ে আপনার কর্তব্য শেষ হয় না। তার কারণ হচ্ছে যে এই পরীক্ষাগুলোর করার মাধ্যমে আমরা দেখে নিতে চাই যে রুগীর কোনো টার্গেট অর্গান, অর্থাৎ টার্গেট অর্গান বলতে যেটা আমরা বুঝি যে আমাদের সিএনএস অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আমাদের হৃদয় অর্থাৎ হার্ট, সেকেন্ড হচ্ছে আমাদের কিডনি, ফোর্থ হচ্ছে আমাদের চোখ, এইগুলো যেন আমাদের ঠিক আছে কিনা। তো এই ওরিয়েন্টে যে সমস্ত পরীক্ষাগুলো সেগুলো কিন্তু করতে হবে। হার্টের ক্ষেত্রে ইসিজি, ইকো করে দেখা দরকার, অন্তত সাজেশন দেওয়া দরকার। ব্লাডের ক্ষেত্রে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে নেওয়া, ইউরিয়া ক্রিয়েটিনিন করা, লিপিড প্রোফাইল করা এবং এই জিনিসগুলো করা, টিএসএইচ করা, সোডিয়াম পটাশিয়াম করা, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি এবং এগুলো সব কিছু বেসিক টেস্ট। এগুলো করে রাখাটা এই জন্য জরুরি যে এর মাধ্যমে আমরা খানিকটা আন্দাজ করতে পারি যে রুগীর সেকেন্ডারি হাইপারটেনশন কিছু আছে কি না, বা রুগীর এই মুহূর্তে কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কি না। এগুলো জেনে নেওয়ার পরে, এই রিপোর্টগুলো আসলে পরে আমরা রুগীকে কিন্তু একটি ওষুধ নির্বাচন করি এবং সেই ওষুধগুলো আমাদের এই টোটাল অ্যান্টি হাইপারটেনশন বাস্কেট যেটা বলি, সেখানে নানা রকম ওষুধ আছে, নানা রকম ওষুধ নানাভাবে কাজ করে। সেই ওষুধ ফিজিশিয়ান তার ব্যক্তিগত চয়েস এবং কেস স্পেসিফিক চয়েস, অর্থাৎ প্রত্যেকটা রুগীর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল চয়েসে ফিজিশিয়ান সেটা তাকে দেবেন এবং অবশ্যই তাকে মনিটর করবেন। আইডিয়ালি 4 থেকে 6 সপ্তাহের পরে তাকে মনিটর করার জন্য আসতে বলা হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তার আগেও তাকে কিন্তু খুব ইন্টেন্স মনিটরিং দরকার হয়। অনেক সময় দেখবেন যে রুগী এসে বলে যে ডাক্তারবাবু আমার প্রেশার খুব আপ ডাউন করছে, এটা একটা খুব কমন সমস্যা। সেক্ষেত্রে আমরা তাদেরকে ফ্লাকচুয়েশন অফ বিপিকে দেখার জন্য 24 ঘন্টার একটা মনিটরিং করি, তাকে 24 আওয়ার্স অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং বলে। তো 24 আওয়ার এবিপিএমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে রুগীর প্রেশার ফ্লাকচুয়েট করছে কি না, সকালের দিকে তার প্রেশার কেমন থাকছে, অর্থাৎ আর্লি মর্নিং সার্জ হচ্ছে কি না, আবার রাতে শোবার সময় সে যখন ঘুমিয়ে আছে তখন অটোমেটিক্যালি তার প্রেশার কম থাকার কথা, সেই নকটার্নাল ডিপ হচ্ছে কি না, বা দিনের কোনো অংশে তার প্রেশার বেড়ে যাচ্ছে কি না। অনেক সময় আমাদেরকে কিন্তু এই সমস্ত বেসিক টেস্টের সঙ্গে এবিপিএমও প্রেসক্রাইব করতে হয়। এগুলো সব নিয়েই আমরা একটা ওষুধ নির্বাচন করি। আচ্ছা স্যার, আপনি যে চিকিৎসা পদ্ধতির কথা বললেন এবং জীবনশৈলীর কথা বললেন, এইগুলো যদি ঠিকমতো না মেনে চলা হয় তাহলে রোগীর ক্ষেত্রে কি ঝুঁকি দেখা দিতে পারে এবং কি সমস্যার সম্মুখীন হতে পারে? হ্যাঁ, আমি সেটাতে আসছি। তার আগে আমি একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিতে চাই যে আমাদের প্রেশারের ওষুধ
কয় প্রকারের আছে এই ব্যাপারে আমি কোনো পরামর্শ দিতে চাই না, আমি শুধু নাম বলতে চাই। এবং আপনার ক্ষেত্রে বেস্ট জাজ হলেন আপনার ডাক্তারবাবু, তিনি আপনাকে যা পরামর্শ দেবেন অবশ্যই সেই ওষুধ খাবেন। আমাদের ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ আছে, এর মধ্যে এসি ইনহিবিটর এবং এআরবি এই গ্রুপের একটা ওষুধ আছে যারা ধমনীকে প্রসারিত করে। এবং এসি ইনহিবিটরের ক্ষেত্রে কাশি একটা বড় সমস্যা আমাদের এশিয়াটিক পিপলে, এবং এদের দেখা গেছে যে প্রেশার কমানোর ক্ষমতাটাও খুব মারাত্মক না, কিন্তু সেক্ষেত্রে আমরা এশিয়াটিক কান্ট্রিতে কিন্তু আমরা এআরবি বেশি ব্যবহার করি। আবার কারো প্রেশারের সঙ্গে যদি হার্ট ফেলিওরের চান্সেস থাকে তাহলে তাকে এসি ইনহিবিটর দেওয়া হয়। সেরকমই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বলে এক ধরনের গ্রুপের ওষুধ আছে, সেটাও ধমনীকে প্রসারিত করে এবং সেটাও হার্টের উপরে গিয়ে কাজ করে। তো এই ধরনের ওষুধও দেওয়া হয়। তেমনই বিটা ব্লকার আছে যেটা হার্টের উপর কাজ করে, হার্টের রেট কমিয়ে দেয়। যে সমস্ত রুগীদের খুব সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে তাদের ক্ষেত্রে বিটা ব্লকার শুরু করলে পরে রুগী আরাম পায়, হার্ট রেটটা কমে আসে, তাতে রুগীর বুকের ধড়পড়ানি বা তজ্জনিত শ্বাসকষ্ট বা বুকে ব্যথা সেগুলো কমে। এ বাদে থায়াজাইড ডায়োরেটিক্স আছে, এই ধরনের ডায়োরেটিক্সগুলো শরীর থেকে কিছুটা জল বের করে দেয়। ক্লোরথ্যালিডন আছে এবং তার মাধ্যমেও খানিকটা প্রেশার কমানো যায়। আর এ বাদে আলফা ব্লকার আছে, কিছু পার্টিকুলার ওষুধ আছে যেগুলো প্রেগনেন্সিতে দেওয়া হয়, যেমন ল্যাবিটালল, এইগুলোও কিন্তু আমরা মোটামুটিভাবে ব্যবহার করি। এ বাদেও আরও অনেক ওষুধ আছে, হাইড্রালাজিন, এগুলো দেওয়া হয়, কিন্তু মোটামুটি যেগুলো কমন ওষুধ সেইগুলো এগুলোই। এর মধ্যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আমরা এসি ইনহিবিটর বা এআরবি বেশি দিই। বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা সিস্টোলিক হাইপারটেনশন যাদের বেশি থাকে, বয়স্ক রোগী অনেকেরই আমরা দেখি যে উপরের প্রেশারটা বেশি, নিচের প্রেশারটা অতটা বেশি না, সেইগুলোর ক্ষেত্রে যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ডায়োরেটিক, থায়াজাইড ডায়োরেটিক, ক্লোরথ্যালিডন এগুলো আমরা দিয়ে থাকি। আবার প্রেগনেন্সির ক্ষেত্রে গর্ভকালীন অবস্থায় প্রেশার বেশি হলে তাদের ক্ষেত্রে ল্যাবেটালল বা নিফিডিপিন এই ধরনের ওষুধ দেওয়া হয়। আর কারো কারো ক্ষেত্রে বিটা ব্লকারও দেওয়া হয়। এইগুলো মোটামুটি চয়েস যেগুলো করা হয়, কিন্তু আমি আবার বললাম যে এটা কোনো পরামর্শ নয়, আপনার ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা করে ওই সময় আপনার জন্য যে ওষুধটি দরকার সেটা আপনার পক্ষে বেস্ট। এবার আমাদের কি করা উচিত? করা উচিত হলো ডাক্তারবাবুর চেম্বার থেকে বেরিয়ে যদি ডাক্তারবাবু কিভাবে আমাকে মনিটর করতে বলেছেন প্রেশার সেটাকে খেয়াল রাখা। ডাক্তারবাবু যদি বলেন যে আপনি সপ্তাহে একদিন মনিটর করবেন বাড়িতে, তাহলে আমাকে সেটা করতে হবে এবং আমাকে প্রেশারটাকে 120 থেকে 130 এবং 80 থেকে 90 নিচে এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তো এগুলো না করা গেলে আমাকে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ডাক্তারবাবুর কাছে এসে এটা দেখাতে হবে যে আমি এটা মেনটেন করতে পারছি কিনা। যদি এইভাবে মেনটেন না করা হয়, কিছু কিছু লোকের একটা ধারণা আছে যে আমার প্রেশার হয়েছিল তখন আমি ওষুধ খেয়েছিলাম, এখন আমার কমে গেছে আমি ওষুধ বন্ধ করে দিলাম। এরকম ভুল ধারণা থাকে। তো এই একটা বড় ভুল ধারণা। সচরাচর প্রেশার ভালো হয়ে যায় না যদি না তার কোনো স্পেসিফিক কারণ থাকে। যেগুলো এসেনশিয়াল হাইপারটেনশন সেগুলো অলমোস্ট ভালো খুব একটা হয় না, সেগুলো কমা বাড়া করে। সুতরাং এই মনিটরিং কিন্তু মানে টোটাল হাইপারটেনশন চিকিৎসার ক্ষেত্রে প্রেশার মনিটরিং একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং এটা যারা ঠিকমতো করবে না বা ওষুধ খাবে না তাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট অর্গান ড্যামেজ হতে পারে এবং সেটা ভয়ঙ্কর ড্যামেজ হতে পারে। প্রথম কথা হচ্ছে তাদের বিপি হঠাৎ করে বেড়ে যেতে পারে, সেটাকে বলা হয় হাইপারটেনসিভ আর্জেন্সি। সেক্ষেত্রে হয়তো তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ হলো না, কিন্তু আপনি চেম্বারে দেখলেন বা সে বাড়িতে দেখলো তার বিপি 180/120 হয়ে বসে আছে। সেক্ষেত্রে ইমিডিয়েটলি রুগীকে ভর্তি রেখে অবজার্ভ করে আস্তে 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 প্রেশারের ওষুধ দিয়ে 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 প্রেশারটাকে তাড়াতাড়ি কমিয়ে নেওয়া হয়। আবার এমন পেশেন্ট আসলো যে সে বাড়িতে দেখলো যে তার 180/120 বিপি আছে, তার সঙ্গে আমরা পরীক্ষা করে দেখলাম তার কোনো একটা টার্গেট অর্গান ড্যামেজ হয়েছে। যেমন তার একটা হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে, যেমন তার একটা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয়ে থাকতে পারে, যেমন তার একটা হার্ট ফেলিওর হয়ে থাকতে পারে, যেমন তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে থাকতে পারে,
যেমন তার মাথায় স্ট্রোক হতে পারে, মাথার মধ্যে রক্তপাত হতে পারে, রুগী অজ্ঞান হয়ে যেতে পারে এবং রুগীর একটা প্রচণ্ড প্যালপিটেশন বা ধড়পড়ানি হতে পারে। এগুলো যদি হয় তাহলে কিন্তু রুগীকে আমরা বলবো হাইপারটেনসিভ আর্জেন্সি, এবং সেক্ষেত্রে কিন্তু রুগীকে খুব তাড়াতাড়ি ভর্তি করে আমাদের অনেক সময় ইন্ট্রাভেনাস প্রেশারের ওষুধ প্রয়োগ করে রুগীর প্রেশারকে নিয়ন্ত্রণ করতে হয়। এবার এগুলো কোনোটাই হলো না, কিন্তু রুগী একটা বর্ডার লাইন প্রেশার নিয়ে, হাই প্রেশার নিয়ে থেকে গেল। সেক্ষেত্রে সে হয়তো কোনো দিন ডাক্তারবাবুর চেম্বারে আসলো, তখন ডাক্তারবাবু অন্যান্য পরীক্ষা করতে গিয়ে দেখলেন তার প্রেশার হাই, তখন তাকে টেস্ট দিলেন, দেখা গেল তার চোখে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে, যাকে আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলি। এতে অন্ধত্বের সম্ভাবনা বাড়ে। দেখা গেল তার ব্রেনে ইস্কিমিক চেঞ্জেস হয়েছে বা ব্রেনে ছোট ছোট স্ট্রোক হয়েছে, যেটাকে মাল্টি ইনফার্কস্ট্রেট বলা হয়, সেগুলো ব্রেনে হয়েছে এবং রুগীর কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতা কমছে। আবার দেখা গেল তার হার্টটা হয়তো বড় হয়ে গেছে, তার বাঁ দিকের হার্টটা বড় হয়ে গেছে, যেটা ইকোতে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখতে পাওয়া যায়, বা পেশেন্টের হার্ট ফেলিওর হয়ে আছে। আবার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি রিস্কি, সেটা হচ্ছে তার ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে, অর্থাৎ তার একটা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি যেটা বলে সেটা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু সবসময় রুগী জানতে পারবে না যে তার শরীরে এই পরিবর্তনগুলো ঘটে গেছে। এবার যখন সে ডাক্তারবাবুর কাছে অন্য একটা তো জ্বর জারি নিয়েই আসলো, তখন ডাক্তারবাবু তাকে দেখে যখন দেখলেন যে তার একটা হাইপারটেনশন আছে এবং সে এই হিস্ট্রি দিল যে ডাক্তারবাবু আমার 4 বছর আগে প্রেশার হয়েছিল, তখন আমি কিছুদিন ওষুধ খেয়েছিলাম, তারপরে আমার প্রেশার ভালো হয়ে যায়, আমি বন্ধ করে দিই। এই ভালো হওয়াটা কিন্তু কখনোই হয় না, এই মনিটরিং হলো না এবং এতে কিন্তু একটা ক্রনিক্যালি এই যে টার্গেট অর্গানগুলো এটা ড্যামেজ হয়ে গেল। আমার মনে হয় এটা একটা প্রেশারের ক্ষেত্রে খুব বড় ক্ষতি এবং এটা কিন্তু সমাজে এটা বিদ্যমান, সমাজে একটা ভালো পরিমাণ লোক এই সমস্যায় ভুগে আমাদের কাছে আসেন, যে যারা জানতেনই না যে তার হাই প্রেশার হয়ে আছে এবং বা আমল দেননি, আমরা দেখলাম যে তার ক্রিয়েটিনিন বেশি হয়ে তার কিডনিটা খারাপ হয়ে গেছে। তো আমি আমার দর্শক বন্ধুদের এই জন্য বলবো যে এই মন থেকে এই ধারণা দূর করবেন যে প্রেশারের ওষুধ খাওয়া ক্ষতিকর। এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেন। দেখুন, প্রেশারের এই ওষুধগুলো বহু ট্রায়ালের মধ্যে দিয়ে গেছে বিদেশে, হাজার হাজার মানুষের উপরে অনেক বছর ধরে তারা চালানো হয়েছে। এক একটা খুব বিখ্যাত বিখ্যাত ট্রায়াল আছে প্রেশারের ওষুধগুলোকে নিয়ে। সেই জন্য আমরা এদের সেফটি সম্পর্কে খুব নিঃসন্দেহ হতে পারি এবং অ্যালোপ্যাথিক ওষুধের সব কিছুরই কোনো না কোনো সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্টগুলোর তুল্যমূল্য বিচার করে, যেটাকে আমরা রিস্ক বেনিফিট রেশিও বলি, সেটা দেখে আপনার ফিজিশিয়ান ডাক্তারবাবু আপনাকে ওষুধ ঠিক করে দেবেন, কিন্তু ওষুধ খেলে আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেকখানি কম, লাভের সম্ভাবনা বেশি। তাই প্রেশারের ওষুধ সারা জীবন খাওয়ার মধ্যে কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সেই জন্য ভালো মতো প্রেশারের ওষুধ খাবেন, প্রেশারের চিকিৎসা করবেন, নিয়মিত ডাক্তারবাবুর চেম্বারে যাবেন। আমি বলি বাড়িতেও নিজের প্রেশার মাপবেন এবং প্রেশারে 19-20 হলে কোনো রকম কোনো চান্স না নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন এবং জীবনযাত্রা যাপন এবং ডায়েট মেনে চলবেন এবং অবশ্যই হালকা এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম করবেন। তাহলেই আপনারা একটা সুস্থ জীবন যাপন করতে পারবেন এবং প্রেশারের ওষুধও দেখবেন যে অনেক কম লাগছে। স্যার, পরিশেষে জানতে চাইবো যে আপনি যে প্রেশার মাপার এত কথা বললেন, যে বাড়িতেও প্রেশার মাপবে, আপনাদের কাছে এলেও আপনারা প্রেশার চেক করেন, তো এই প্রেশার চেক করার কোনো আইডিয়াল কোনো কন্ডিশন আছে যে কন্ডিশন আপনারা? হ্যাঁ, অবশ্যই আইডিয়াল কন্ডিশন আছে, এ ব্যাপারে গাইডলাইনও আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউই সেটাকে খুব বেশি কিছু ফলো করি না। দেখুন, আইডিয়াল কন্ডিশন মানে আপনাকে প্রেশার মাপার আগে মানসিক এবং শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় থাকতে হবে, কোনো উত্তেজনা মধ্যে দিয়ে না যাওয়াই ভালো এবং রেস্টফুল অবস্থায় থাকতে হবে এবং আইডিয়ালি আপনাকে চেয়ারে বসিয়ে পা ভাঁজ করা চলবে না, পাটাকে টান করে রেখে চেয়ারে বসিয়ে আপনার যে প্রেশার মাপার যন্ত্রটা সেটা হার্টের লেভেলে থাকতে হবে এবং প্রেশার মাপার যে কাফ, সেই কাফ আপনার উচ্চতা অনুযায়ী ঠিক করতে হবে। কাফের পরিধি এবং তার মাপ যেন আপনার হাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এবং প্রেশার মাপার সময়
যে ব্যক্তির মাপা হচ্ছে এবং যিনি মাপছেন তারা কেউই কোনো কথা বলতে পারবেন না, এবং অবশ্যই 2 হাতে প্রেশার ট্যালি করতে হবে, এবং আইডিয়ালি উচিত 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে আরেকবার অর্থাৎ 3 বার বা 2 বার প্রেশার চেক করে নেওয়া। এবং সবশেষে একটা জিনিস মনে রাখতে হবে যে অফিস বিপি এবং হোম বিপি বলে দুটো টার্মিনোলজি আজকাল এসেছে। সেক্ষেত্রে এটা দেখা গেছে যে ডাক্তারের চেম্বারে প্রেশার কিন্তু অনেক সময় একটু বেশি আসে, এবং শুয়েও প্রেশার মাপা যেতে পারে। বাড়িতে শুয়ে রিল্যাক্সড হিসাবে যদি রিল্যাক্সড ওয়েতে কেউ যদি মাপে তাহলে তার প্রেশার অনেক সময় কিন্তু চেম্বারের থেকে কম আসে, যেটাকে হোম বিপি বলা হয়। এবং সেক্ষেত্রে হোম বিপি মনিটরিংটাকেই কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে, কেননা আমাদের যে চেম্বারে এসে কিন্তু হোয়াইট কোট হাইপারটেনশন এটা দেখা গেছে 10% লোকের হয়, ডাক্তারের চেম্বারে আসলে প্রেশার বেড়ে যায়। সুতরাং এগুলোই মোটামুটি আইডিয়াল অ্যাটমসফিয়ার। আজকাল সবার চেম্বারই কম বেশি শীততাপ নিয়ন্ত্রিত, সুতরাং সঠিক টেম্পারেচারে সঠিক মানসিক শারীরিক অবস্থায় রুগীকে দেখলে প্রেফারেবলি বসে বা শুয়েও দেখা যেতে পারে প্রেশার মাপা, এবং সন্দেহ হলে দুবার মাপা বা প্রথম ভিজিটে 2 বার মাপা, এগুলো করলে পরেই আমার মনে হয় যে মোটামুটি সঠিক প্রেশার পাওয়া সম্ভব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার এত বিস্তারিত আলোচনা করার জন্য, এবং আপনি যে সচেতনতার বার্তা দিয়েছেন আশা করি আমাদের দর্শকেরা তাতে খুবই উপকৃত হবেন। অনেক ধন্যবাদ। তাহলে আপনারা বুঝতে পারলেন আজকের আলোচনায় যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আসলে কি এবং এতে আপনাদের কি করণীয়। যেভাবে বিস্তারিত আলোচনা হলো আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কিন্তু এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটা শুনে আপনারা চাপ বা টেনশনে পড়বেন না। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।